গোপাল দা, এবার তোমার ফসল অনেক ভালো হয়েছে। হ্যাঁ পটা, বিগত কয়েক বছর ধরে খুব একটা ভালো ফসল হচ্ছিল না। এইবার ওপরওয়ালা আমার দিকে চেয়েছেন, তাই ওনার আশীর্বাদে এবছরে আমার ভালো ফসল হয়েছে। ওপরওয়ালার আশীর্বাদ তো আছে, তবে তোমার পরিশ্রমকেও মানতে হবে। তুমি এবার খেটে অনেক পরিশ্রম করেছো, তাই আজকে পরিণাম পাচ্ছো। পরিশ্রম না করে কি আর করব বলতো? আমার যে ঘরে দুজন মেয়ে রয়েছে, তাদেরকে তো ভালো করে বিয়ে থা দিতে হবে, তাই না? এখন থেকেই সঞ্চয় না করলে কি করে হবে? বাহ, খুব ভালো চিন্তাধারা তোমার গোপাল দা। আচ্ছা, আর রুনা আর চম্পা তোমার দুই মেয়ে, ওরা কি করে? দুজনেই পড়াশোনা করছে। বেশ বেশ ভালো। চম্পার বিয়ের কথা নয় বাদ দিলাম, ও বৌদির আপন মেয়ে, কিন্তু রুনাকে কি বৌদি মেনে নিয়েছে? না রে পটা, সেই নিয়েই তো রোজ রোজ অশান্তি বাড়িতে লেগেই থাকে। আমার আর একদম ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। আমি বেশ ভালোই আছি বিয়ে তা না করে। আরে আমার সংসারও নেই, ঝামেলাও নেই, এক পেট এক মাথা এক চিন্তা। পটা, সত্যি তুই খুব সুখী মানুষ রে। আচ্ছা, ওসব কথা ছাড়ো। আর বলো তো, তুমি তোমার বিষয় সম্পত্তি মানে নিশ্চয়ই দুই মেয়েকে সমান ভাগে ভাগ করে দেবে? সে কি আর বলবার আছে? রুনা আমার বড় মেয়ে। ওর মা মরে যাবার পর রুনাকে দেখাশোনা করবার জন্য দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল রে। বুঝতে পেরেছি গোপাল দা, বৌদি বোধহয় রুনাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ রে পটা, মা মরা মেয়েটাকে মিনু ভীষণ অত্যাচার করে। আমি কিছু বলতে গেলে চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। বুঝতে পেরেছি। সত্যি তোমার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। তুমি যে দোটানায় পড়ে আছো গো দাদা। কি ব্যাপার রুনা, সকাল থেকে তোকে একবারও দেখতে পেলাম না। এদিকে আমি খেটে খেটে মরছি, সংসারের সমস্ত কাজ ফেলে সকাল থেকে কোথায় উধাও হয়ে গেলি? মা, আমি দিদিমণির বাড়িতে পড়তে গেছিলাম, সামনে পরীক্ষা তো তাই। দিদিমণি বলেছেন আমাদের রোজ রোজ ওনার বাড়িতে গিয়ে পড়ে আসতে। আহারে, পারি না, পড়াশোনা করে কি উল্টে দিবে? এদিকে যে সংসারের সমস্ত কাজ পড়ে আছে, ওগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? মা, তুমি আমাকে কথায় কথায় আমার মরা মাকে টেনে আনো কেন? আমার উপর তোমার কোনো রাগ থাকলে তুমি আমাকে বলো, কিন্তু এভাবে আর কোনোদিন তুমি আমার মরা মায়ের কথা আনবে